খুব সম্প্রতি ঘটে গেছে বাংলাদেশের রাজনীতিতে একটা মাইলফলক। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক জিয়ার ভিতরে একটা বৈঠক সম্পন্ন হয়েছে, যে বৈঠক থেকে যথেষ্ট পরিমাণ আশাব্যঞ্জক বা পজিটিভ নিউজ আমাদের জনগণের সামনে এসে পৌঁছায়ছে। এমনকি বিএনপির যে নেতাকর্মী তাদের ভিতরেও বেশ উচ্ছ্বাস ও উৎফুল্লের দেখা দিচ্ছে। এখন এর ভিতর দিয়েই কিছু সিনিয়র সাংবাদিক এটাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিচ্ছে এবং তারা এই মর্মে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তৃতীয় মাত্রার উপস্থাপক সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান উনি ডিরেক্টলি বলতেছে যে এটা একটা ষড়যন্ত্র ছিল, যে ষড়যন্ত্রতে তারেক জিয়া পা দিয়েছে এবং এই ফাঁদে তার পা আটকায় গেছে এবং এখান থেকে তাদের বেশ বড় ক্ষতি হতে পারে। জিল্লুর রহমান বোঝানোর চেষ্টা করতেছে যে 2 মাস আগে যদি নির্বাচনটা হতো, অর্থাৎ ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচনটা হতো, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বজায় থাকতো। কিন্তু যেহেতু ডিসেম্বরে নির্বাচন না হয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেখানে অনেক ষড়যন্ত্র আছে। কি ধরনের ষড়যন্ত্র আছে উনি যেটা বোঝানোর চেষ্টা করেছে, 1 নম্বর কথা সেটা হচ্ছে গত 10 মাসে তো আমরা কোনো সংস্কার বা কোনো ধরনের বিচারিক কার্য দেখি নাই বা এমন কোনো অগ্রগতি হয়নি, তাহলে আগামী 10 মাসে কি বা এমন অগ্রগতি হবে? জিল্লুর রহমান ভাই, অগ্রগতি হয়নি কেন জানেন? অগ্রগতি হয়নি আপনাদের মতো কিছু সাংবাদিক এবং কিছু রাজনৈতিক গোষ্ঠীর কিছু নেতাকর্মীদের কারণে, যারা কনস্ট্যান্টলি লাস্ট 10 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অসহযোগিতা করেছে যাতে বিচার কার্য শুরু না হয় এবং সংস্কারের কোনো অগ্রগতি না হয়। এখানে ইনফ্লুয়েন্স ছিল মূলত ভারতের। একটা জিনিস খেয়াল করেন, মোটিভটা এমন যে ভারত থেকে কোনো ইনফরমেশন যেটা মিডিয়া দ্বারা পাস করা হয়, সেই ইনফরমেশন আমাদের সেনাপ্রধান আমাদের দেশের রাজনৈতিক গোষ্ঠীর কাছে পাস করে এবং সে রাজনৈতিক গোষ্ঠী ঠিক একই ভাষায় কথা বলে। যেমন উদাহরণস্বরূপ, নির্বাচন কবে হবে না হবে এই মর্মে ভারত থেকে একটা প্রোপাগান্ডা ছড়ানো হলো। সে প্রোপাগান্ডা এমন যে ভারত বাংলাদেশের সাথে ইন্টারিম গভর্নমেন্টের সাথে কোনো প্রকার যোগাযোগ বা কোনো প্রকার আন্তদেশীয় কার্যক্রম পরিচালনা বা সম্পন্ন করবে না যতদিন না পর্যন্ত একজন নির্বাচিত সরকার বাংলাদেশে আসতেছে। ঠিক তার পরপরই একটা রাজনৈতিক গোষ্ঠীর কিছু রাজনৈতিক কর্মীরা এটা নিয়ে খুব উঠে পড়ে লাগলো যে ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে এবং তারেক জিয়াকে কান ভাঙানি দিল। তারেক জিয়াকে মূলত ট্রাফে ফেলানোর চেষ্টা করেছে বিএনপির কিছু বামপন্থী নেতাদের মাধ্যমে এবং সাথে ইন্ধন জুগিয়েছে আমাদের দেশের কিছু সাংবাদিক। এরা তো সাংবাদিক না, সাংবাদিক। আর আমাদের গোয়েন্দা সংস্থার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা। কিভাবে? ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের বা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের নিরাপত্তা উপদেষ্টা, যিনি বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বা উপদেশ কার্যক্রম সম্পন্ন করেন। ভারত থেকে ভারতীয় মিডিয়ার মাধ্যমে একটা প্রোপাগান্ডা ছড়ানো হলো যে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের নাগরিক না, উনি হচ্ছে বিদেশি নাগরিক। ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে হায়ার করে নিয়ে আসছে এবং বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর খলিলুর রহমানের কাছে গোপন যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো দিতে ইতস্ততা বোধ করতেছে বা শঙ্কিত বোধ করতেছে। কারা বলতেছে? ভারত বলতেছে। কিসের মাধ্যমে? ভারতীয় মিডিয়ার মাধ্যমে। ঠিক তার কিছুদিন পরেই দেখা গেল বিএনপির ভিতরে কিছু বামপন্থী নেতারা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগের জন্য সোচ্চার হলো, এমনকি আন্দোলনের হুমকিও দিল। কারণটা কি? কারণটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের নাগরিক না, উনি একজন বিদেশি নাগরিক, তার কাছে বাংলাদেশের গোপন তথ্য নিরাপদ না, এই মর্মে তাকে পদত্যাগ করতে হবে। ঠিক তার ঠিক তার উল্টো দিকে মাহফুজ আলম এবং সজীব ভুইয়া, এই দুইজন উপদেষ্টা একমাত্র জুলাই গণঅভ্যুত্থানের যে মূল নায়ক ছিল তাদের মধ্যে দুইজন ইনক্লুডিং আছে এই ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে। ভারত থেকে তাদের নামে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হলো, যেরকম তারা হচ্ছে জঙ্গি, তারা হচ্ছে ইসলামী মাইন্ডের, তারা হচ্ছে হিজবুত তাহরীর সদস্য এবং তারা এনসিবির কর্ণধর, তারা ভিতর থেকে এনসিবিকে
সাহায্য করতেছে, এই ধরনের একটা প্রপাগান্ডা চালানো হলো। কিছুদিন পরে দেখা গেল বিএনপির ভিতরে একটা অস্থিরতা তৈরি হলো। বিএনপির কিছু নেতাকর্মীও ঠিক একই ভাষায় যে মাহফুজ আলম ও সজীব ভুঁইয়ার পদত্যাগ চাই। ভালো কথা। নির্বাচিত সরকারের কথায় ফিরে আসি, যেহেতু নির্বাচনের কথা, ভারত থেকে প্রপাগান্ডা ছড়ানো হলো যে বাংলাদেশে খুব দ্রুত একটা নির্বাচন চাই। আমাদের সেনা প্রধানও একই কথা বললো যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হইতে হবে। ঠিক বিএনপির কিছু নেতা, স্থায়ী কমিটির কিছু সদস্য আছে বামপন্থী নেতা, তারাও খুব সোচ্চার হলো যে ডিসেম্বরের আগেই নির্বাচন হইতে হবে। দেখেন, ভারত, বাংলাদেশের সেনাপ্রধান এবং বিএনপি। পরবর্তীতে দেখা গেল আনফরচুনেটলি তারেক রহমানও এই বামপন্থী নেতাদের সাথে সুর মিলিয়েও এই একই কথাই বলল। কি বলল? যে ডিসেম্বরের আগেই নির্বাচন হইতে হবে। এমনকি বিএনপির ভিতরে কিছু নেতাকর্মী তো বলেই বসলো, যদি ডিসেম্বরের আগে নির্বাচনের তারিখ ঘোষণা না করা হয় তাহলে আমরা নিজেরাই তারিখ ঘোষণা করে দিব। এটা কতটুকু রাজনৈতিক বক্তব্য হয়েছে এটা আমার বোধগম্য হয় না, আপনারাই বুঝে নেবেন। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, নির্বাচনটা তো আমাদের ইন্টারনাল প্রবলেম, আমাদের ইন্টারনাল একটা ব্যাপার, এটা নিয়ে কেন ভারত নাক গলায় এবং ভারতের সাথে সুর কেন মিলায় আমাদের দেশের রাজনৈতিক গোষ্ঠী? এই জিনিসটাই ডক্টর মোহাম্মদ ইউনূস উপলব্ধি করেছেন এবং উপলব্ধি করার পরেই উনি রিয়েলাইজ করেছে যে আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বিএনপির যে কর্ণধার, হোয়াট এভার, বেগম খালেদা জিয়া আর নয় তারেক জিয়ার সাথে বৈঠকে বসতে হবে এবং তার সাথেই আলোচনা করতে হবে। যেই কাজ সম্পূর্ণ হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর ভিতরে থেকে কিছু লোক তারেক জিয়াকে কনভিন্স করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করার জন্য। বৈঠকটি সফলভাবে সম্পন্ন হয়েছে। 1 ঘন্টা 45 মিনিটের বৈঠকের ভিতরে আমরা হয়তোবা সর্বোচ্চ আধা ঘন্টার কথাবার্তা জানি এবং প্রায় 1 ঘন্টার কথাবার্তা জানি না, কারণ 1 ঘন্টা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক জিয়া একান্তে বসে তারা দুইজনে সলা পরামর্শ করেছে। সেখানে কি ধরনের কথা হয়েছে, কি ধরনের আলোচনা হয়েছে আমরা কিন্তু জানি না। এখন এই মঞ্জুরুল আলম পান্না, তারপরে হচ্ছে আপনার তৃতীয় মাত্রার সাংবাদিক জিল্লুর রহমান, ইনারা কেন হঠাৎ গন্ধ পাচ্ছে ষড়যন্ত্রের? হ্যাঁ, ষড়যন্ত্র একটা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে ইন্ডিয়ার বিরুদ্ধে। এইটা একটা ষড়যন্ত্র কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে বিএনপিকে যেভাবেই হোক ভারতের কোল থেকে ছাড়াই নিয়ে এসে বাংলাদেশে তাদেরকে যেন ভালোভাবে রাজনীতি করতে পারে এরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। এখান থেকেই মূলত বাংলাদেশের কিছু সাংবাদিক খুবই কনসার্ন যে ভারতের বলয় থেকে এরা বের হয়ে যাচ্ছে, বিএনপি বের হয়ে যাচ্ছে। আর ভারতের বলয় থেকে যদি বিএনপি বের হয়ে যায় তাহলে আমরা কি চাষ করব বাংলাদেশে, আমরা কি 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 চাষ করে খাবো, বা কার থেকে লুটে খাবো? কারণ এরা বিশাল লাক্সারি লাইফ লিড করে, কিন্তু এদের পেশা কিন্তু খুবই সামান্য। একটা সাংবাদিক, এরা সর্বোচ্চ 40-50 হাজার টাকা স্যালারি পায়, কিন্তু তাদের লাইফ স্টাইল কিন্তু হিউজ, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি আছে। এরাও চাচ্ছে যদি বিএনপিকে কোনোভাবে ভারতের বলয়ের ভিতরে রেখে নির্বাচনে আনা যায় তাহলে একসময় আওয়ামী লীগকে যেরকম সাংবাদিকরা লুটে পুটে খেয়েছে আমরা ওইভাবে লুটে পুটে খাবো। দেখুন, আমার কাছে সাপ এবং ক্লিয়ার কাট কথা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক জিয়ার সাথে যখনই বৈঠক হয়েছে বাংলাদেশের একটা কালো মেঘ ছিল বাংলাদেশের উপরে, সে কালো মেঘটা কেটে গেছে। সে কালো মেঘটা হচ্ছে ভারত। বাংলাদেশের এখন যে প্রজন্ম আছে, প্রজন্ম সবাই জানে ভারত আমাদের একমাত্র শত্রু। এরা কখনোই চায় না বাংলাদেশ স্বাধীন হোক, এরা স্বাধীনভাবে চলাফেরা করুক, এদের অর্থনৈতিক অগ্রগতি হোক, এদের ভিতরে কালচারাল ডেভেলপমেন্ট হোক, এদের ভিতরে শিক্ষায় অগ্রগতি হোক, এটা ভারত কখনোই চায় না। এই জন্য ভারত সবসময় চায় তাদের নিয়ন্ত্রণে রেখে রাজনৈতিক গোষ্ঠীদেরকে পাওয়ারে বসায় তাদের কার্যবলীগুলোকে বাংলাদেশের ভিতরে ইমপ্লিমেন্ট করা। আপনাদেরকে সতর্ক করে দিই, যেসব সাংবাদিক যারা বিতর্কিত এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াই যাচ্ছে, আপনারা এদের বিরুদ্ধে সোচ্চার হন। বিএনপি ইতিমধ্যে রিয়েলাইজ করেছে যে তারা ভারতের বলয়ের ভিতরে চলে যাচ্ছিল। আমি এখন দেখতে পাচ্ছি আপাতত দৃষ্টিতে তারা ভারতের বলয় থেকে বের হয়ে এসে বাংলাদেশের বলয়ের ভিতরে ঢুকেছে, যেটা একটা পজিটিভ সাইন ফর বাংলাদেশ।
এটাকে যদি এস্টাবলিশ করা যায় তাহলে জুলাই গণঅভ্যুত্থানের যে প্রোক্লামেশন সেটাও হবে, আমাদের সংবিধানের যে মৌলিক কিছু সংস্কার আছে সেটাও হবে, এবং যারা জুলাই গণঅভ্যুত্থানের সৈনিকদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে, গত 16 বছর যারা বিভিন্ন রাজনৈতিক কর্মীদের উপরে নিপীড়ন চালায়েছে, অত্যাচার চালায়েছে, জুলুম, কেস, মামলা, আয়নাঘরের মতো জায়গায় তাদেরকে বন্দি করে রেখেছে, এই সকল কার্যক্রমের একটা বিচারিক ব্যবস্থা যাতে শুরু হয়। আমি বলতেছি না যে এটাকে সম্পূর্ণ করতে হবে, না, এটাকে সম্পূর্ণ করতে বলা মানে এটা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা, যেটা যদি করা হয় তাহলে এটা এটা বাংলাদেশের বিচার 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 ব্যবস্থার ভিতরে যে স্বাধীনতা এখন আমরা দেখতে পাচ্ছি সেটাকে আবার ভেঙে দেওয়া হবে। আমি সেটাকে অবশ্যই বলতেছি না যে বিচার এখনই সম্পূর্ণ করতে হবে, বিচার সম্পূর্ণ করে নির্বাচন আসতে হবে, না, বিচারিক কার্যাবলী শুরু হবে, একটা স্টেবল পজিশনে থাকবে, তারপরে বাংলাদেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচিত সরকার এসে সংস্কারের চূড়ান্ত রূপ দেবে এবং যে বিচারিক কার্যক্রম ছিল সেই বিচারিক কার্যক্রম কন্টিনিউ করবে। যাই হোক, এর ভিতরে আমি হয়তো বা অনেক কথা রিপিট করে ফেলেছি, যেহেতু আমি স্ক্রিপ্ট দিয়ে কোনো ভিডিও বানাই না, আমার মনে যেটা আসে আমি সেটা দিয়ে ভিডিও বানাই। যদি ভিডিও বড় হয়ে যায় এটার জন্য আমি দুঃখিত, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি খারাপ লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে উপদেশ দেবেন, আমি আপনাদের উপদেশ মাথায় পেতে নিয়ে আমি আমার ভিডিওকে আরো ডেভেলপ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।